আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম। ভারত চাইলেই বাংলাদেশকে দখল করতে পারে, কিন্তু হজম করতে পারবে না। এই নিয়ে আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমি আমার চ্যানেলটা করছি ওভার সিরিজ ভিউ, মানে ভিডিও ওভার সিরিজ ভিউ, বাহির থেকে বাঙালিদের চিন্তা ভাবনা। তো আমি যেহেতু আগাগোড়া বাঙালি, আমি যেমন প্রবাসী, আমি আমার দেশ নিয়ে ভাববো, আমার জাতি নিয়ে ভাববো, আমার প্রতিবেশীকে নিয়ে ভাববো, এটাই স্বাভাবিক। তাই আমার যারা অডিয়েন্স আছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওটা আজকে মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার দিবেন, এবং আমাদের বাঙালি প্রবাসী ভাইদেরকে এই ভিডিওটা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করবেন, এবং ভারতে আমার যে বাঙালি ভাই আছেন তাদেরকেও শোনার জন্য অনুরোধ করবেন। আমি সর্বজনীয় কল্যাণের জন্য এই ভিডিওটা দিচ্ছি। একটা ভুলে যদি ফাঁদে পা দেয়, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। তো এই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলবো। আচ্ছা, চলেন শুরু করা যাক। ধরেন বাংলাদেশকে ভারত দখল করবে, এটা কি সম্ভব? একদম সম্ভব। কিভাবে সম্ভব? বাস্তবতা দেখেন, ক্ষমতা। বর্তমান বিশ্বে এই যে পরাশক্তির যে র্যাঙ্কিং করে, গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং যে একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের ওই গ্লোবাল ফায়ার র্যাঙ্কিংয়ের হিসাবে সারা বিশ্বের পরাশক্তির ভিতরে চতুর্থ হলো ইন্ডিয়া, মানে 4 নম্বর। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর চায়না, 4 নম্বর ইন্ডিয়া। আচ্ছা, তার সাথে যদি আমাদেরকে কম্পেয়ার করেন বাংলাদেশকে, আমরা সম্ভবত 56 অথবা 57 নম্বর, এরকম একটা কিছু। আচ্ছা, জনসংখ্যার ভিত্তিতে ইন্ডিয়া 150 কোটির উপরে জনসংখ্যা, আমার হলো 18 কোটি। আয়তনের দিক থেকে ইন্ডিয়া আমার থেকে 35 থেকে 36 গুণ বড় রাষ্ট্র। অবস্থানের দিক থেকে আমার চতুর্দিকে ইন্ডিয়া। সর্বদিক থেকে ইন্ডিয়ার সুযোগ সুবিধা আমার চাইতে বেশি। এবং ইন্ডিয়া যদি শুধু বলে যে আমি বাংলাদেশকে দখল করব, তাহলে 1 ঘন্টায় দখল করতে পারবে। এটা বাংলাদেশের সকল লোকে এক বাক্যে মেনে নেয়। কিন্তু তারপরের যে কথা, সেটার জন্য ইন্ডিয়ার যারা পররাষ্ট্রনীতি নিয়ে গবেষণা করেন, ইন্ডিয়ার যারা নিরাপত্তা বিষয় নিয়ে গবেষণা করেন, তারা এটা ভালো করে বোঝেন এবং জানেন। তারা এই জন্য এই ফাঁদে পাও দেন না। কিন্তু আমার ভয় হয় এই বিজেপি সরকার নিয়ে, বিজেপি সরকার নিয়ে তারা না জেনে চরম ভুল করে এই অখণ্ড ভারতকে খণ্ড বিখণ্ড করে ফেলায়। কী জন্য সেটা এখন বলছি। ভারত বাংলাকে কখনো হজম করতে পারবে না। তার ইতিহাস বলি। এই হিমালয়ের পাদদেশে যে একটা বদ্বীপ, এটা হলো বাংলাদেশের বদ্বীপ। অখণ্ড বাংলা আপনার সে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ওদিক দিয়ে আপনার মেঘালয়ের কিছু অংশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই জায়গাটা নিয়ে, আর আমাদের এই যে মধ্যে বাংলাদেশ, এদিক দিয়ে চিটাগাং পর্যন্ত, এটা পুরাটাই অখণ্ড বাংলা ছিল। এখন বাংলাদেশের যে বাংলার যে বাংলাদেশ, এটা লোল্যান্ড, নিচু, হিমালয়ের পাদদেশ থেকে এভাবে নিচু হয়ে আসছে। অর্থাৎ হিমালয়ের যে পলিগুলা পানি প্রবাহিত হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, এই যে নদীগুলার কুশিয়ারা, কেমন, এই নদীগুলার পানি যে হিমালয় থেকে প্রবাহিত হচ্ছে, তার সাথে যে পলি পড়ছে, এই পলি থেকে কিন্তু ধীরে 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 আইল্যান্ডটা তৈরি হয়েছে। চর, 1000 বছর আগে চরটা সৃষ্টি হয়েছে। কেমন, এটা কোনো আগ্নেয়গিরি অগ্নুপাত থেকে আইল্যান্ড সৃষ্টি হয় না। আল্লাহর এই পৃথিবী বিভিন্নভাবে সৃষ্টি হয়েছে, ভূমি আগ্নেয়গিরি অগ্নুপাত থেকে হয়েছে, তাই না? আর এইটা ন্যাচারালি পানি থেকে পলি পলি জমতে 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 এই আইল্যান্ডটা সৃষ্টি হয়েছে। আমাদের মাটিগুলো অত্যন্ত উর্বর, দেখেন না? তো এখানে চর হওয়ার পরে এই চরে কাশবন হয়েছে। তো সেখানে এই পশ্চিমবঙ্গ থেকে, উঁচু জায়গা থেকে, কেমন, তারপরে আসাম থেকে, ত্রিপুরা থেকে লোকজন এসে
এখানে আপনার এরকম পশু পালতো। এই পশু পালতে আইসা মানুষ এখানে বসতি স্থাপন করে ধীরে ধীরে। এখন এই জায়গাটা ভৌগোলিকভাবে আবহাওয়া উপযোগী, নাতিশীতোষ্ণ, 6 ঋতুর দেশ, সব দিক থেকে আরাম ছিল। কিন্তু সমস্যা যেটা ছিল সেটা হলো বঙ্গোপসাগর থেকে সবসময় ঘূর্ণিঝড়, ঝড় ঝাপটা, আপনার সাইক্লোন এগুলো হতো এবং হয়েই যাচ্ছে। ফলে এখানের মানুষ এখানে তার জীবনকে সারভাইভ করতে গিয়ে সবসময় প্রাকৃতিক যে দুর্যোগ আবহাওয়া এর সাথে ফাইট করে, এর সাথে প্রতিযোগিতা করে তারা এখানে জীবনযাপন করে। ফলে মানুষগুলো এক ভিন্ন মানুষের রূপ নিয়েছে। চ্যালেঞ্জিং জীবন, দুঃখ কষ্ট, বিভিন্ন রোগ ব্যাধি এর ভিতর দিয়ে মানুষগুলা জীবনগুলো সারভাইভ করছে। অপরদিকে এই যে পলি আর নদী এর স্রোতে দেখা গেছে একটা আইল্যান্ড 100 বছর পরে ভেঙে বিলীন হয়ে গেছে, 50 বছর পরে ভেঙে বিলীন হয়ে গেছে, সভ্যতা বিলীন হয়ে গেছে, আবার নতুন করে একটা আইল্যান্ড হয়েছে, সেখানে মানুষ বসবাস করছে। কেমন আমার মাতৃভূমি যেখানে, আমার যেখানে জন্ম, আমি নিজেই অনেকবার নদী ভাঙ্গা দেখছি, যার জন্য আমরা মাইগ্রেন্ট হয়ে গাজীপুর চলে আসছি। এখন এরকম প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে মানুষ এদেশের বড় হয়েছে। ফলে মানুষগুলো মানে দুঃখ কষ্ট, আপনার থ্রেট, এগুলাকে মোকাবেলা করার অভ্যস্ত তারা। যার জন্য দেখেন আপনি ঠান্ডা মাথায় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অখণ্ড বাংলা থেকে বেশি অবদান ছিল। আমি ইতিহাসের ব্যক্তিদের নাম বললাম না, ভিডিও দীর্ঘ হয়ে যাবে, আপনারা জানেন ইতিহাসের ছাত্র যারা। ফলে এখান থেকে আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি একটা উদাহরণ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টা থেকে যে পরিমাণ সায়েন্টিস্ট হয়েছে তার চেয়ে বেশি বিদ্রোহী সৃষ্টি হয়েছে। সেই 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 71-এর যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই 2024-এর ছাত্র জনতার আন্দোলন, সবই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং দেখেন বাঙালি বুক পাইতে দেয় এইভাবে মরার জন্য। পৃথিবীতে এরকম আরেকটা জাতি পাবেন না আপনি। ফলে এরা এক একটা মানুষ এক একটা অ্যাটম বোম। পৃথিবীতে অ্যাটম বোম আছে কতগুলা, সব মিলে 1 লাখ হবে? হবে না তো। আমেরিকার কাছে আছে 5,000, রাশিয়ার কাছে আছে 7,000, চায়নার কাছে 2-2,500, ইন্ডিয়ার কাছে হয়তো 200-300 বা 400, পাকিস্তানের কাছে হয়তো 200-250। আচ্ছা, এখন কাউন্ট করেন। কিন্তু ফ্রান্সের কাছে আছে কী পরিমাণ আমি ঠিক জানি না, অল্প কিছু আছে। গ্রেট ব্রিটেন অল্প কিছু আছে। কিন্তু বাংলাদেশে আছে 18 কোটি অ্যাটম বোম। প্রত্যেকটা মানুষ একটা অ্যাটম বোম। এরা দেখেন না এমনি করে বুক পাইতে দেয়? একটু ভাবেন তো, 65-তে পাকিস্তান আর ভারতের যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে পাকিস্তান কেন বিজয় লাভ করছে? ইতিহাস তো জানে ভারত। তার একমাত্র কারণ বাঙালি, এই বাংলার বাঙালি মুসলমান, পূর্ব পাকিস্তান। এবং এইটার নেতৃত্বে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এবং সেটা কিন্তু পূর্ব পাকিস্তানি। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যেই সোলজাররা ছিলেন তারা তো ছোটো ছোটো, আমরা তো মানুষ ছোটো ছোটো, বলে ট্যাঙ্কের তলটা ঢুকে গেছে, ঢুকে ডিনামাইট ফিট করে দিছে, কেন সব ট্যাঙ্ক ইন্ডিয়ার ধাপধুপ করে শেষ হয়ে গেছে। দিস ইজ ট্রু। ইন্ডিয়া একটু ভেবে দেখেন তো, আপনারা চায়নার সাথে যুদ্ধে হারছেন, পাকিস্তানের সাথে হারছেন, এত বড় পরাশক্তি হওয়া আজও কারোর সাথে যুদ্ধে জিততে পারেননি, আপনাদের অভিজ্ঞতা নেই। শুধু একবারই আপনার যুদ্ধে বিজয় করছেন, সেটা হলো বাংলাদেশের যুদ্ধে বিজয় করছেন। বাঙালিকেও আপনারা মৃত্যু শক্তি হিসাবে সাপোর্ট দিয়ে, বাঙালিরা যুদ্ধের নেতৃত্বে ছিল, আপনারা ব্যাকআপে ছিলেন। এখন এই বিজয়কে আপনারা আপনাদের ওন করেন, আপনারা বলেন যে বিজয় আমরা ওন করি। শেম অন ইউ। আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। গতকালকে আমি কৃতজ্ঞতা জানাইছি আপনাদেরকে, বাঙালি অকৃতজ্ঞ না। তো
যার কারণে সিন্নি খেলাম, মোল্লা চিনল না। এই বাঙালি আপনাদেরকে এই মানে 70-এর যে বিজয়, বাংলার যে বিজয়, এটা তো বাঙালির বিজয়, আপনারা সাপোর্ট দিয়েছেন। ওইটাই আপনারা এক জীবনে আপনাদের প্রথম বিজয়ের স্বাদ দেখছেন। বলে সেই বাংলার সাথে যুদ্ধ করবেন? আমরা আপনাদের সাথে নেইবারের সাথে ভালো সম্পর্ক থাকতে চাই, কাঁধে কাঁধ মিলাই, চোখে চোখ রেখে, সমতার ভিত্তিতে, পরনা তুজির নীতিতে না। আপনাকে আমি সম্মান দিতে চাই, আপনার কাছে আমি সম্মান পেতে চাই। কেন অশান্তি সৃষ্টি করতেছেন? কেন বলতেছেন আপনার চট্টগ্রামটা খুব প্রয়োজন? বক্কা স্বর্গে বসবাস করেন? বর্তমান বিশ্বের যে পলিটিক্স চলে, আমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি এই পরিমাণ কি বলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণা করছি, আলহামদুলিল্লাহ, মাত্র শুরু করলাম। দেখবেন জিওপলিটিক্সের দিন শেষ। আমেরিকার এই পলিটিক্স মারাত্মক খারাপ। জিওপলিটিক্স তো বোঝেন তো সবাই, ভূ রাজনীতি, অর্থাৎ কোন ভূটা, কোন ল্যান্ডটা আমার জন্য ইম্পর্টেন্ট, এর জন্য যা করা দরকার আমি তাই করব। আমেরিকা তো সেই পলিসি করে, আপনি তো সেটাতে হাঁটতেছেন, জিওপলিটিক্সে হাঁটছেন। ইটস রং কনসেপ্ট। মানুষ, আপনারা যারা সারা বিশ্বের মোড়ল, তারা একভাবে চিন্তা করেন, মানুষ আরেকভাবে চিন্তা করে। আরব বিশ্বটাকে আপনার তেলের জন্য প্রয়োজন, যার যে অশান্তি সৃষ্টি করে রাখছেন। দিস কল জিওপলিটিক্স। আপনি ইন্ডিয়া সেই ফাঁদে পা দিয়েছেন যে আপনার এখন কি দরকার? চট্টগ্রাম দরকার, রাইট? এই চট্টগ্রাম আপনার প্রয়োজন। এর জন্য আপনি এখন কি করবেন? একটা জিওপলিটিক্স সৃষ্টি করতেছেন, একটা গেম খেলাচ্ছেন। এ শেখ হাসিনাকে আপনি ক্ষমতাকে সরানোর জন্য আপনার হাত আছে কি না, সেটা একটু ভেবে দেখা দরকার। শেখ হাসিনাকে সরানোর জন্য যে আপনার হাত নাই, সেটা কিভাবে বলবো? একটা ভায়োলেন্স সৃষ্টি করে, যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা খেল সৃষ্টি করে আপনি ওই চট্টগ্রামটাকে হাতে নেবেন, কারণ এটা আপনার খুব দরকার। আপনার 7 সিস্টারকে নিয়ন্ত্রণ করার জন্য, আপনার চায়নাকে এখানে গাটি না করার জন্য, আমেরিকাকে এখানে আপনি আমেরিকার সাথে ট্রাস্ট করতে পারতেছেন না। স্টেকে ইন্দো প্যাসিফিকে আপনি যাবে কী করবেন দিশা পাচ্ছেন না। এই জন্য আপনি চাচ্ছেন যদি কোনো মতে আপনি চট্টগ্রামটাকে নিয়ে নিতে পারেন, তাহলে আপনার কেল্লা ফতে, কাউরে গোনা লাগে না। ইটস কনসেপ্ট রং। আপনারা আছেন জিওপলিটিক্সের খেলায়। আজকে আমি একটা তথ্য দিই, ছোটো মানুষ, আমার ভিডিও কয়জনে দেখবে জানি না। যদি কোনো একজন রাষ্ট্রবিজ্ঞান লোকের কাছে আমার এই তথ্যটা যায়, যদি কোনো একজন কি বলে আপনার সমবিদ্যা লোকের কাছে ভিডিওটা যায়, একটু ভেবে দেখবেন। আপনারা করতেছেন জিওপলিটিক্স, জনগণ করতে আছে জনপলিটিক্স। বাংলার পোলাপাইন করতে আছে জনপলিটিক্স। তো জনপলিটিক্সের কাছে জিওপলিটিক্স টিকবে না। জনগণের জন্য কিন্তু জিওপলিটিক্স, মানুষের জন্যই ভূমি, ভূমির জন্য মানুষ না। ফলে আপনার যেই ল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট হয়, তার জন্য আপনারা রাজনীতি করেন, মানুষের পালস বোঝেন না। কারণ অর্থের লিপসায় আমেরিকা বা পরাশক্তিগুলা যেখানে যাই দাঙ্গা সৃষ্টি করতেছেন, তার বিহানটি কি? জিওপলিটিক্স। ধর্ম নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওগুলো হলো আইওয়াস, ওটি কোনো ব্যাপার না। কোন ল্যান্ডটা ইম্পর্টেন্ট, ওই ল্যান্ডটাকে দখল করার জন্য যেখানে যা করা দরকার তাই করতেছেন। দিস কল জিওপলিটিক্স। এখন আপনারা কি ভুলে যাচ্ছেন, মানুষ এখন আপনাদের পরিবর্তে মানুষ কী হইতেছে? জনপলিটিক্সে পরিণত হচ্ছে। এবং আপনারা দেখবেন আপনাদের জিওপলিটিক্স ড্রপ করবে, জনপলিটিক্স উইন করবে, এবং এটা বাংলাদেশ থেকে হবে। ফলে কি হবে? যখনই আপনি এই চট্টগ্রামকে দখল করতে যাবেন, তখনই বাংলার 18 কোটি মানুষের রক্ত দিবে, জীবন দিবে। এবং বাংলার লোক, মুসলমান যখন রক্ত দিবে, ভারতের মুসলমান বসে থাকবে না। আর বাঙালি তো মরতে জানে, এরা এত সাহসী, ছোট ছোট মানুষ লাফদা উঠে যায় বান্দরের মতো যে কোনো জায়গায়। পুরা ইন্ডিয়ার রন্ধে রন্ধে ছড়াইয়া পড়বে, এবং পুরা ইন্ডিয়াকে অশান্ত করবে, এবং পুরা ইন্ডিয়াটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। একদম ধ্রুব সত্য। প্লিজ, আমি আপনাদের ভালো চাই।
আমি এই কথাগুলা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন মিস্টার মোদি সাহেব বা আপনার বিজেপি সরকার। শুধু শুধু আগুনে হাত দিয়েন না, জাহান্নামে হাত দিয়েন না, জাহান্নামে পাড়া দিয়েন না, পুড়ে শেষ হয়ে যাবেন। আমি আপনাদেরকে সতর্ক করতে আছি, থ্রেট দিচ্ছি না। দিস ইজ ট্রু। বাঙালির পালস ভালো করে বোঝেন। এবং বাঙালি মুসলমান, এক তো বাঙালি এরা ঝড় বৃষ্টি দিয়ে প্রতিকূলে ফাইট করে বড় এক একটা অ্যাটম বোম। আরেক তো হলো মুসলমান, মুসলমানের মৃত্যুকে আলিঙ্গন করে। আপনি দেখেন না পৃথিবীর কোনো দেশে এই পরিমাণ ওয়াজ নসিহত হয় না যে পরিমাণ বাংলাদেশে হয়। গ্রামগঞ্জে পাড়া মহল্লায় স্টেজ করে দেখছেন আপনি। এই যে আমরা এই দেশে আছি 90% মুসলমান, মনে হয় কই ধরনের কোনো ওয়াজ নসিহত নাই। আমরা এত সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোতে গেছি, নাই যতটা বাংলাদেশে আছে। তো বিষয়টা ঠান্ডা মাথায় বোঝেন। ওখানের মানুষের পালস, আপনারা এত কিছু করছেন, এত সেকুলার রাষ্ট্র করার চেষ্টা করছেন, এত কিছু করছেন, বাংলাদেশে ইসলামের যারা পরিমাণ কমাইতে পারছেন, দেখেন কি পরিমাণ কওমি মাদ্রাসা হয়েছে। ব্রিটিশরা আলিয়া মাদ্রাসা করে মডার্ন ইসলামটাকে এস্টাবলিশ করতে চাইছে, পারে নাই। কেমন এই যে গভর্নমেন্ট এত সুযোগ সুবিধা দেয়, তারপরে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মহিলা মাদ্রাসা পড়ে গেছে। কারণ মানুষটা না এই দেশের একেবারে ভিতর থেকে ইসলামটাকে বিলং করে। আরেক তো হলে এরা অত্যন্ত সাহসী, সাহসী না দুঃসাহসী মানুষ এগুলা। ছোট ছোট দেখেন তো বোম তো ছোট, অ্যাটম বোম কিন্তু ছোটই হয়, তাই না? তো এই জন্য আপনারা এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনারা নিজেদের ফাঁদে নিজেরা পা দেবেন। ফলে জিও পলিটিক্সের জন্য জনগণের পালস বোঝা আপনারা অন্ধ হয়ে গেছেন। জনগণের হৃদয়ের পালস বোঝেন না, মানুষ খেপে যাবে। ফলে আপনি হিন্দু মুসলমানের দাঙ্গার সৃষ্টি করবেন আরেকবার এখানে, বিশ্বাস করেন মুসলমান মরবে। আর হাদিস অনুযায়ী মুসলমান ওইন করবে, এই খোরাসান মুসলমানই বিজয় করবে, আর এটা হবেই। আপনারা ভুল করতেছেন। ফলে এই ভুলটা আপনারা কইরেন না, শান্তিতে থাকেন। আপনাদেরকে সৃষ্টিকর্তার শুভবুদ্ধি দিক। এখানে যে যার মতো করে আছেন থাকেন, ভালোই তো আছেন, খারাপ আছেন কি? বুদ্ধিমানের কাজ করছিলেন যে পাকিস্তান থেকে বাংলাকে আলাদা করে, পূর্ব পাকিস্তানকে আলাদা করে। আর বাঙালির হওয়া দরকার ছিল, কালকে এটা বলছি, এ বিষয়ে আর বলবো না। আপনার তো লস হয়নি। প্রতি বছর 12 বিলিয়ন আপনার কাছে, আপনি এখানে মাল এক্সপোর্ট করেন, বাঙালি কিনে আপনার কাছ থেকে। আর এই নিয়ে আপনারা বেকুবের মতো উল্টাপাল্টা কথা বলেন। আরে যা এক্সপোর্ট করে সে তো গরিব, যে ইনপোর্ট করে সে তো ধনী, টাকাটা কিনা খায়, মাগনা খায়। সারা দুনিয়ায় তো, তাহলে যদি গরিব হইতো তাই গ্রেট ব্রিটেন সবচেয়ে বেশি গরিব, তারা সমস্ত কিছু এক্সপোর্ট করে, তারা কি গরিব? বোকার মতো কথা বললেন না। আপনি না বিক্রি করলে তো আপনার ওই কৃষক না খেয়ে মরবে, বা বাংলাদেশে কাছে পেঁয়াজ না বিক্রি করলে সব পয়সা শেষ হবে। আপনারা একটা পেঁয়াজ নিয়ে রাগ করবেন না, একটা পেঁয়াজকে আদা হাফ খান আর হাত ফালায় রাখেন, বলে আপনাদের পেঁয়াজ বাঙালি না কিনলে খাবে কে? বাঙালি 1 কেজি পেঁয়াজ 2 দিনে খায়, আর আপনারা 1 কেজি পেঁয়াজ 1 মাসে খান। এটা বাস্তবতা। এই 18 কোটি বাঙালি যে পরিমাণ পেঁয়াজ খায়, আপনার 100 কোটি বাঙালি, 100 কোটি মানুষের পরিমাণ পেঁয়াজ খায় না, এটা বুঝতে হবে। পাগলামি করলে হয় ভাই। বাঙালি থাকার কারণে আপনার অর্থনীতি ঠিক আছে, কি মনে করেন আপনি? পাগলামি করেন না, বড় বড় কথা বললেন না। এখন পর্যন্ত করতে পারেন নাই, এই টয়লেট স্যানিটারি করতে পারেন না। বাংলাদেশ শতভাগ স্যানিটারি, বুঝছেন নি? এটা কোনো সভ্যতা হলো রাস্তায় বসে বসে টয়লেট করা? আপনারা আমাদেরকে সবাক দেন, সভ্যতা শিখেন। আমরা অসভ্য জানোয়ার। আজকে দেখছি ভিডিওতে বলেন শেম অন ইউ, লজ্জা থাকা উচিত আপনাদের। একটু ইংলিশ পারলেই আপনার এই পড়াশোনা পারলে হয় না, সভ্যতা অন্য জিনিস। ঠিক আছে, পারলেন না তো, দেশটার ভিতরে এখনও পুরাটা আনতে, সভ্যতা আনতে পারেন নাই। সুতরাং নিজের দেশের প্রতি জোর দেন। আর আপনাদের ভিতরে তো প্রতিহিংসা দাঙ্গা ভরা, এটা এখনও আপনাদের মাথাতে গিলু নাই, বুঝছেন? এখনও আপনাদের ভিতরে ব্রিটিশরা, ওই পশ্চিমারা একটা জিনিস ঢুকায় রাখছে, ডিভাইডেড অ্যান্ড রুল। অথচ আপনি যদি এই মুসলমানগুলারে, আপনার ভারতের যে 32 কোটি 30 কোটি মুসলমান আছে, এগুলো অনেক ট্যালেন্ট, এগুলো রোজা রাখে, নামাজ পড়ে, অজু করে পবিত্র থাকে, এগুলাকে যদি সঠিক মতো ইউজ করতে পারতেন না, ভাই হিসেবে নিতে পারতেন হৃদয় দিয়া, তো আপনারা বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিতে
আবির্ভাব হতেন, আপনারা এখন জার্মান হয়ে যেতেন, আপনারা এখন আমেরিকা হয়ে যেতেন অর্থনৈতিকভাবে। কেমন? তো আপনাদের কি করছেন দেখেন, আমেরিকার মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব এক, ওখানে কিন্তু কোনো ধরনের পারসেপশন সৃষ্টি করা হয় না, গ্রেট ব্রিটেনে হয় না। তো আপনাদের কেন করতেছে? এটা দাবায় রাখতেছে যে তোমরা আমাদের আন্ডারে থাকো। এগুলো আপনাদের মাথাতে বিষ ঢুকায়। মুসলমান যায়, সে তো আপনারই ভাই, 1000 বছর আগে আপনারই সন্তান ছিল, আপনারই ভাই ছিল, আমরা একই ভূখণ্ডের মানুষ, তাই না? একই ভূখণ্ডের মানুষ, অন্য জায়গা থেকে তো আসেনি সবাই মিলে। আমার বাপদাদাদের ভালো লাগছে, আরবরা আইছে, এই কথাগুলো তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, সত্য মনে হয়েছে, তারা এটা গ্রহণ করছে। আপনাদের মনে হয় না, আপনারা গ্রহণ করেন না। একই জাতি, একই জিনিস, অথচ সেই পশ্চিমারা আমাদেরকে এসে 200 বছর চাপাইয়া গেছে। আপনার আমার ভিতরে রক্তপাত সৃষ্টি করে গেছে। পশ্চিমারা আসার আগে 800 বছর 900 বছর মোগলরা আমাদেরকে চালাইছে না? আমরা তো শান্তি ছিলাম। তাই বলি কি, এগুলো দুর্বলতার কথা না, উস্কানিমূলক কথা বলতে চাচ্ছি না। আসেন না, একত্রে মিলে চলি। কি দরকার? হ্যাঁ, কী দরকার? আর বাংলাদেশ ছাত্রদেরকে বলি, এত বেশি কোনো জিনিস ধ্বংস করা যায়, পোলাপান কোনো জিনিস ধ্বংস করতে পারে, সৃষ্টি করতে পারে না। ধ্বংস করা সহজ, সৃষ্টি করা অনেক কঠিন। কেমন? একটা ভূখণ্ড আছে, থাকুক না, আল্লাহ যখন যা করে দেখা যাবে। তুমি হাতে ধরে এখন ওই নিজে খোরাসান বানাতে যাও না, সেটা দেখা যাবে না কি হয় না হয়। শান্তিতে থাকো। এই দেশটা, এই ভূখণ্ডটা অনেক রক্তপাত হয়েছে, অনেক অনেক কিছু গেছে। আর না, আলেম ওলামাদেরকে বলি, আপনারা ইসলাম নিয়ে মেহনত করেন। সেটা হলো আপনারা এই মাদ্রাসা মসজিদগুলোকে আধুনিক করেন, ফিজিক্স কেমিস্ট্রি পড়ান, সেখানে দোষের কিছু নেই। কোরআনকে আরও রিসার্চ করেন। জাতি, সারা পৃথিবীকে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে, মাথা ঠান্ডা করেন, হিকমা অর্জন করেন, তাই না? এইভাবে না, এইভাবে হয় না। সব উত্তেজিত, এত উত্তেজিত দিয়ে এত অ্যাগ্রেসিভ হলে সমস্যা। যাই হোক, আমরা আসেন যে যার অবস্থাকে সংযম হই, সংযম হওয়ার চেষ্টা করি, লাভ হবে। আর আমাদের যারা মিডিয়া আছেন, তাদের কাছে আমার একটা বার্তা, কমন সেন্স ইউজ করা দরকার। আমাদের সবচেয়ে বড় দোষ হলো, আমরা যে কাজটা করি সেটা হলো আমাদের ভিতরের কথাগুলা মানুষকে ফ্লাশ করে দিই। সাংবাদিকতার ভিতরে একটা রুলস থাকা দরকার, যে কোনটা প্রকাশ করা যাবে, কোনটা যাবে না। মালয়েশিয়াতে আইএসের হামলা হয়েছে, কোনো ধরনের মিডিয়াতে আসে নাই। লন্ডনে প্রত্যেক শুক্রবার শনিবার রাত্রে যেই পরিমাণ ঝামেলা হয়, ক্লাবগুলোর ভিতরে রক্তপাত হয়, এগুলো কিন্তু টিভিতে কভারেজ করে না। পত্রিকার প্রথম পৃষ্ঠায় কোনো ধরনের রক্তপাতের ভিডিও দেখায় না, কোনো অ্যাক্সিডেন্টের ছবি পিকচার দেয় না, কারণ এটা দেখলে মানুষ আতঙ্ক হবে, বরং একটা নায়িকার ছবি দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনারা নেগেটিভ জিনিসগুলোকে প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্যকে জানানোর জন্য। আপনার ওয়াইফ আপনাকে থাপ্পড় মারছে, জ্ঞানের লোক রাস্তায় গিয়ে বলবে এটা? কমাক্কেল বলবে, যার আক্কল নাই, কমন সেন্স নাই, সে বলবে যে আমার ওয়াইফ আমাকে থাপ্পড় মারছে। বুঝতে পারছেন না? দয়া করে এগুলা থেকে পরিহার করুন। আসুন আমরা প্রজ্ঞার পরিচয় দিই। ইন্ডিয়াকে বলবো, আপনারা সহাবস্থা, আপনি বড়, আপনার আগায় আসা উচিত। শেখ হাসিনার জন্য আপনি এই বাঙালি জাতির সাথে সম্পর্ক নষ্ট করেন না। আসুন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই, মিলেমিশে বসবাস করি। আপনাদের আমাদের দরকার, নিঃসন্দেহে আমাদেরকেও আপনাদের দরকার। শুধু ভাইলেন্স সৃষ্টি করেন না। আপনাদের করিডোর দেওয়া, সেটা সিকিউরিটি আছে, দেওয়া যাবে না। হ্যাঁ, সিকিউরিটি থ্রেট আছে, ঘুরে যান, কষ্ট করে যান। আপনি বিশ্বাসের মর্যাদা ভেঙে ফেলছেন। আপনি পারতেন এই মুহূর্তে বিশ্বাসের মর্যাদা ঠিক রাখতে। আপনি পানির হিস্সা দেন না, একটু ভেবে দেখেন তো আমাদের উপরে কী করেন। মানুষের চোখ আছে না? আপনার আমরা কি না দিছি, সব দিছি। আপনি কিছু দিয়া উদাহরণ দেখাইতেন জনগণকে, আপনার দিচ্ছেন না। আপনি স্বাধীনতার সময় উপকার করছেন, শুধু নিয়েই গেছেন। কি দিয়েছেন বলেন আমাদেরকে? কিচ্ছু দেন নাই। সুতরাং আপনার এখন দেওয়ার পালা। আপনি দিয়ে প্রমাণ করেন যে আপনি বড় ভাই, আপনার হৃদয় বড়। যে বাবা জন্ম দেয় সে বাবা ধ্বংস করে না। মেনে নিলাম আপনি আমাদের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অবদান দিয়েছেন, তা আপনার কিছু কন্ট্রিবিউশন দেখান না আমাদের জন্য।
আদানিরে পাঠায় কী পরিমাণ টাকা দিয়ে আপনি বিদ্যুৎ বিক্রি করছেন? কত বড় অন্যায় করছেন বলেন? আপনার অন্যায়গুলো যদি প্রকাশ করা শুরু করি তো আপনাদের অন্যায় তো শেষ নাই। শেখ হাসিনারে 15 বছর ক্ষমতায় রাইখা আমি তো আওয়ামী লীগ করতাম। এই অন্যায়গুলো দেখার পরে 2015-তে রাজনীতি ছেড়ে দিয়েছি, যে বিবেক ছিল যে না, সম্ভব না। আপনি কেন আয়নাঘর সৃষ্টি করেছেন, কেন গুম হত্যা করেছেন, কেন মানুষগুলোকে ধরে ধরে ইন্ডিয়াতে নিয়ে গেছেন, এগুলো জানে না? সিকিউরিটি থ্রেট বলে আপনি ইসলামিক কালচার, মুসলমানের প্রতি এত অত্যাচার কেন করছেন? জামাতের লোকগুলোর প্রতি এত অত্যাচার কেন করছেন? তাই না? আপনি তো এগুলো করেছেন শেখ হাসিনারে দিয়ে। এখন সে নাই, আপনি পাগলের মতো আবল থাবল বলতেছেন, লাভ কি? সুতরাং আসেন, সব বাদ। কথায় আসে না, ময়লা ঘাটলে দুর্গন্ধ আসে। আপনি আপনার অবস্থান থেকে সংযম হন। আমাদের ছেলেদেরকেও বলবো, আমাদের ভাইদেরকেও বলবো, ছাত্র ভাইদেরকেও বলবো, ইয়াং জেনারেশন একটু শান্ত হও। এনাক হয়েছে। শান্ত হয়ে দেশকে গঠন করার জন্য মনোযোগ দাও, জ্ঞানের পরিচয় দাও। উস্কানি কথা বলার ভিতরে কোনো সমাধান নাই। প্লিজ, এনাফ হয়েছে। আর ওই যে বাংলাদেশে কিছু সাংবাদিক আছে বিভিন্ন দেশে বসে থাকে, কখনো পক্ষে কখনো বিপক্ষে, যা আসে তাই বলে। একটা ভাই আছে ইলিয়াস, খুব সুন্দর কথা বলে, কিন্তু উনি মানুষের অনেক সময় বিচার করতে গিয়ে উল্লঙ্ঘ করে ফেলে। ওনার শব্দ বা ওনার কারণে একটা অ্যাগ্রেসিভ বা একটু বেয়াদব ওনার কথার ভিতরে আছে। আপনার সাংবাদিক ঠিক আছে, কিন্তু একটু আপনি আদব কায়দা কম আছে আপনার। একদম ডাইরেক্টলি বললাম, কারণ আপনি অরিজিনালি একটা বেয়াদব কিসিমের মানুষ। তো একটু আদব কায়দা রেখে কথা বলেন। ওই যে আসিফ নজরুল বেচারা কষ্ট করছে, ঠিক আছে, তার ভুল থাকতে পারে। তো এইভাবে করে জনসমক্ষে একজনের বলে নাকি? অন্যকে সম্মান দেন, নিজে সম্মান পাবেন। এই যে আপনার আমি বললাম এখন, কারণ এটা আপনি পাবলিকলি বলেন দেখে পাবলিকলি বললাম, ঠিক আছে না? পিনাকিও তো কথা বলে, সমালোচনা করে না, আপনি একটু অ্যাগ্রেসিভ বেশি হয়ে যান। কনক সরোয়ার আছে না, উনিও তো কথা বলেন, সমালোচনা করেন। আপনার আমার ভালো লাগতো, কিন্তু আমি দেখি যে আপনি কেমন যেন একেবারে সভ্য, একটু মানে বোঝা যায়, বুঝছেন না? একটু দেখেন না, আয়নার সামনে দাঁড়ায় নিজেরে। পাবলিকলি যখন আসবেন আপনি, একটা মানুষ তো তার দর্শন, তার চিন্তা, তার চেতনা সব কিছু আলাদা হওয়া চাই। পাবলিকলি কথা বলতে হলে আপনি যখন পাবলিক ফিগার হবেন, তো আপনি কোনো জিনিসের ভাষাটাও আপনার ওইরকম হওয়া চাই, মার্জিত হওয়া চাই। আপনি অবশ্যই বিদ্রোহী হবেন, কিন্তু সিভিলাইজড, অসভ্যর মতো না, তাই না? মাথায় রাখা দরকার এগুলো। আল্লাহ আমাদের সবাইকে সভ্য, ভদ্র, প্রজ্ঞাবান এবং প্রতিভাবান হওয়ার তৌফিক দান করুন, এবং বিদ্রোহী হন, সমস্যা নেই। ভারতকে আল্লাহ সুবুদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।